10 বছর পর আমি সন্তানের মা হয়েছি। এইটা যে একটা মায়ের জন্য কত বড় পাওয়া। একটা সন্তানের মুখ দেখার জন্য এই 10টা বছর অপেক্ষা করেছিলাম, কিন্তু সেই সন্তানের আর মুখ দেখা হলো না। 8 মাস সময়ে আমার সন্তানটা নষ্ট হয়ে যায়। এর জন্য কাকে দোষারোপ করব? হয়তো আমার নিজের পরিবারের জন্যই এমনটা হয়েছে। আমার স্বামীর সাথে আমার বিয়ে পারিবারিকভাবেই হয়। আমার স্বামীরা হচ্ছে এক ভাই দুই বোন, আমিও একাই, আর আমার দুইটা ভাই আছে। তো ভালোভাবে আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের পরেও যেহেতু আমি পড়াশুনো করেছি, তার জন্য বাচ্চা নেওয়ার কথা মাথায় আনিনি। বিয়ের 2 বছর পর শাশুড়ি বলল যে আমার একটা নাতি চাই। আমার শাশুড়ি মা বলেছে, তার জন্য আমি আমার স্বামীর সাথে এই কথাটা শেয়ার করলাম। তো আমার স্বামীও এ ব্যাপারে রাজি হলো। তারপর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার কোনোভাবেই কনসেপ্ট হচ্ছিল না। অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম, কবিরাজ, যে যেখানে বলেছিল। একটা বছর এভাবে কাটালাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই হচ্ছে না। আমার শাশুড়ি তো এদিকে রাগ হয়ে যাচ্ছে যে সবাই ঘরে বাচ্চা আসছে, আর তোদের কেন বাচ্চা হয় না? তোর কি কোনো সমস্যা আছে? তুই কি বাঞ্জি? তো কথাই না আমাকে শোনাতো। আমিও আবার বলতাম, ঠিক ওই তো, এত বছর হয়ে গেল, তারপরেও একটা সন্তানের মুখ দেখাতে পারলাম না। বলবেই তো। অনেক কান্নাকাটি করলাম। এদিকে যতবারেই আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই, তখনই আমার শাশুড়ি বলে যে আমার ছেলের টাকাগুলো সব শেষ করে আয়। আমার শাশুড়ি আগে থেকে এই ব্যাপারটা নিয়ে আমাকে খুব একটা ভালো চোখে দেখে না। এর আগেও আমি সংসারের সব কাজ করতাম, কিন্তু যখন থেকে ওরা জানে, যে বুঝতে পারছে যে আমার বাচ্চা হয় না বা ভবিষ্যতে হবেও কি না, এরপর থেকে আমার শাশুড়ি একদম সেই গাধার মতো আমাকে খাটাতো, বাসার সব কাজ করাতো। তাদের কাপড় চোপড় ধোয়া আমার শাশুড়ি তো কিছুই করে না। রান্না একটু লবণ হলে সেই আমাকে বকতো, আমার বংশ উদ্ধার করতো, সবাইকে এই ব্যাপারে টেনে আনতো। এমনকি আমার মা যখন আমার বাড়িতে আসে আমাকে দেখতে, তখন সব বিচার দিয়ে দেয় আমি নাকি কোনো কাজ করতে পারি না, রান্না করতে পারি না। এদিকে সবগুলো কাজেই কিন্তু আমাকে দিয়ে করায়। মানে আমার মাকে কোনোভাবে অপমান করতে পারলেই তার হলো। আমিও সব কিছু মুখ বুজে সহ্য করতাম। ভাবতাম হয়তো আমার যদি একটা বাচ্চা হয়, আমার শাশুড়ি ভালো হয়ে যাবে, আর আমার সাথে এরকমটা করবে না। অনেক রাত জেগেছি, অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে একটা বাচ্চা দেয়। আল্লাহ হয়তো বা আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল। এদিকে আমার বড় ননদ যখনই আমাদের বাড়িতে বেড়াতে আসে, তখনই আমার শাশুড়ির কানে বিষ ঢালে যে এর বাড়িতে নাতি হয়েছে, ওর ছেলেটা অনেক সুন্দর হয়েছে। এটা শুনে আমার শাশুড়ি আরও তেলে বেগুনে জ্বলতো, আরও আমার উপর অত্যাচার শুরু করতো। আমার শাশুড়ির কথায় আমার স্বামীও ধীরে ধীরে আমার সাথে কেমন একটা করতে লাগলো। আমার কথা শুনে না, আমার উপর তেমন একটা তার দায়িত্বও দেখাতো না। আমি যেটা আনতে বলতাম সেটাও আনতো না। আমি সব কিছুই সহ্য করে নিতাম। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির এক দুঃসম্পর্কের বোন আসলো। তো এসেই খাওয়া দাওয়া করে জিজ্ঞেস করলো যে তোর ছেলের বিয়ে হয়েছে, নাতি নাতনি কয়টা? তখনই আমার শাশুড়ির শুরু হয়ে গেল সেই কাহিনী, যে বাচ্চা হয় না, কোন বউ ঘরে এনেছি, বিয়ের 10টা বছর হয়ে গেল, তারপরেও হচ্ছে বাচ্চার মুখ দেখাতে পারলো না। আমিও ওইখানে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে আমার শাশুড়ি আরও অনেক কথাই বলল। তো আন্টিটা বললো যে কেন বাচ্চা হবে না, আমাদের ওইখানে একটা কবিরাজ আছে, ওইখানে গেলে দেখবে যে তোমার বউরও বাচ্চা হবে। ওইখানে অনেক মানুষ ওষুধ খেয়েছে, সবাইরে বাচ্চা কাচ্চা হয়েছে। শুনে মনটাতে একটু মনে হয় বাচ্চা হওয়ার আশা পেলাম। তখন আন্টিকে জিজ্ঞাসা করলাম যে কোথায়, আমি কালকেই যাব। তো আন্টি আমাকে সব ঠিকানা দিল। আমার শাশুড়িও বললো যে এবারেই শেষ, এবার যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে সংসারের নাতি বা আমার বংশের প্রদীপানের জন্য আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিবই আমি। তো আন্টি বললো যে দেখ, একবার তোর বউকে ওখানে নিয়ে যা, তারপর অন্য কিছু বলিস। তো পরের দিন আমার শাশুড়ি আমার স্বামীকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলাম। এখানে যাওয়ার পর কবিরাজও বললো যে চিন্তা করিস না মা, এই ওষুধগুলো নিয়ম মেনে খা, তুই মা হবি। ওইখান থেকে অনেক আশা নিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম। 3 দিন খেতে হবে, নিয়ম মেনে 3 দিনেই খেয়েছিলাম। ঠিক 1 মাস পরে আমি পরীক্ষা করে যে আমি কনসেপ্ট করেছি, তখন ওই কবিরাজের কাছে আরেকবার গিয়েছিলাম। তো কবিরাজ আমাকে বলেছিল একদম ফুল রেস্টে থাকতে হবে, কোনো কিছুই করা যাবে না। দিন আমি আর আমার স্বামী গিয়েছিলাম, ওই দিন আর আমার শাশুড়ি যায়নি। তো আমি যেহেতু কনসেপ্ট করেছি, এটা নিয়ে সবাই অনেক খুশি হয়েছিল, আমার শাশুড়িও খুশি হয়েছিল, কিন্তু ওই যে মন থেকে যে একটা খুশি হওয়া, সেই রকমটা হয়নি। আমার শাশুড়ি বলেছিল যে আগে বাচ্চাটা হোক, তারপরে না হয় বেশি খুশি হব। তো আমি মা হতে চলেছি, আর কারো কথা কানে না নিয়ে আমি অনেক খুশি ছিলাম।
তো আমার শাশুড়ি সেই আগের মতোই আমাকে দিয়ে কাজ করাতো। তো আমি মাকে বললাম যে মা, কবিরাজ বলেছিল যে আমাকে ভারী কাজ না করতে। তখন আমার শাশুড়ি বলল, আমরা কি মা হইনি? আমরাও মা হয়েছি। এরকম অনেক কবিরাজ বলেছিল, অনেক বড় বড় ডাক্তার বলেছিল, তারপরেও কি আমরা সন্তান মানুষ করিনি? আমাদের সন্তান হয়নি? তো এই কথাটা শোনার পর মাকে বললাম, মা এতদিন পর যেহেতু আমি মা হতে চলেছি, বছর না হয় আমি ভারী কাজ না করলাম, তবে কাজ করব না এমনটা না, সব হালকা কাজগুলোই আমি করে দেব। এটা শুনে শাশুড়ি অনেক রাগ করলো। ওই দিন আমার ননদও বাড়িতে এসেছিল। আমার ননদেরও সেই কাহিনী যে আমারও তো 3টা বাচ্চা হয়েছে, আমি কি কখনো কাজ করিনি? ওসব কবিরাজের কথা বাদ দাও, মন দিয়ে সংসার সামলাও। তো আমার স্বামীকে এ ব্যাপারে বললে স্বামী আবার পরের দিন বলেছিল যে একটা কাজের লোক রাখতে। তখন এই যে আমার শাশুড়ি শুরু হয়ে যায়, আমি নাকি স্বামীকে তাবিজ করছি, সব কিছু শোনাচ্ছি। একটা বারও ভাবলো না যে এতদিন পর মা হতে চলেছি, সন্তানটাকে সুস্থভাবে দুনিয়াতে আনি। সেই আমার শাশুড়ি ঝগড়া শুরু করে দিল। যাতে আর ঝগড়া না হয় তার জন্য পরদিন থেকে আমি আবার সেই আগের মতো করে কাজ করতে লাগলাম। অনেক কষ্ট হতো। যখন আমার বাচ্চাটা পেটে 6 মাস, তখন আর পারছিলাম না ভারী কাজ করতে, অনেক কষ্টই হতো। তো আমি আমার মাকে ফোন দিয়ে বলেছিলাম আমাকে নিয়ে যেতে, মাও এসেছিল নিয়ে যাওয়ার জন্য। তো আমার বাবার বাড়ির রাস্তাটা একটু ভাঙা ছিল, তার জন্য আমার শাশুড়ি মা ওইখানে আমাকে পাঠিয়ে দিবে না। ওনার আসল উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে কাজ করানো। তার জন্য আমার মাকে বলেছিল যে ওই দিকের রাস্তাঘাট ভালো না, আমার বৌমাকে ওখানে পাঠিয়ে দেব না, কোনো কিছু হলে তাড়াতাড়ি তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন না। এসব বলে অন্য সব বুঝিয়ে আমার মাকে সেদিন আবার বাড়িতে পাঠিয়ে দেয়, আর আমাকে আমার বাবার বাড়িতে যেতেই দিল না। আমার বাচ্চার বয়স 7 মাস হলো, তখন আমার শ্বশুর বাড়িতে ধান কাটা শুরু হয়ে গেল। তো ধান কাটার কাজ, ধান উষা শুকা, যারা গ্রামের বাড়িতে থাকেন তারাই হয়তো ভালো বুঝতে পারবেন যে একটা গ্রামের বাড়িতে কত রকমের কাজ থাকে। সব কিছুই আমি করতাম। এরকম ধানের বস্তা বড় বড় ঘাড়ে উঠে দিত যে ওইখানে শুকানোর জন্য। বাড়ি থেকে অন্য একটা জায়গা আছে, ওইখানে ধান সব কিছু মানে শুকানো যায়, ওইখানে ধানের বস্তা নিয়ে যেতাম, আবার বাড়িতে নিয়ে আসতাম। এর এই পুরো সিজনটাতে কাজ করতে করতে আমার শরীরটা একেবারেই অসুস্থ হয়ে যায়, আর নড়াচড়াও করতে পারতেছিলাম না। এদিকে বাচ্চা থলিতে থাকে সেখানকার পানি আমার সব বের হয়ে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। ওইখানে ডাক্তার গিয়ে বলে যে যেখানে মানে বাচ্চা চলাচল করবে ভিতরে একটুও পানি নাই, তার জন্য আমার বাচ্চার সমস্যা হতে পারে। ওইখানে হসপিটালাইজড হলাম, ওইখানে আবার ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া শুরু করলাম। কিন্তু ডাক্তার বলল যে হয়তো বা বাচ্চাকে বাঁচানো সম্ভব না, এর 3 দিন পরেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এটা শোনার পর আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। কি বলবো, পুরো হাসপাতালটা মনে হয় আমার কান্নার জন্য সবাই একখানে এসেছিল। আমি ডাক্তারের হাতে পায়ে ধরতেছি, বারবার বলছিলাম যে আপনি আরেকবার পরীক্ষা করেন, আমার সন্তানের কিচ্ছু হয়নি। আমি 10টা বছর পর আমার বাচ্চার মুখ দেখে, কিছুতেই হতে পারে না, আমার সাথে এমনটা কেন হলো? তারপর ডাক্তার আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো যে আমি ভারী কাজ করেছি, অতিরিক্ত ভারী কাজ করার কারণেই নাকি এরকম সমস্যা হয়েছিল। তখন কি করব, কাকে বা দোষ দিব? আমার স্বামীও অনেক কান্নাকাটি করেছিল, আমার শাশুড়িকে বকাবকি করছিল। আমি আমার সন্তানের জন্য এতটাই অসুস্থ হয়েছিলাম যে ওইখানে আমি অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলাম। তার জন্য 1 মাস হাসপাতালেই ছিলাম। 1 মাস পর আমার স্বামী আমাকে বাড়িতে আনে। সময়টা আমার স্বামী আমার অনেক সেবা যত্ন করেছে। এখন সেবা করে বা কী লাভ, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে। প্রেগনেন্সির সময় যদি আমার স্বামী আমার একটু যত্ন রাখতো, আমার খেয়াল রাখতো, সাথে করা অন্যায়ের প্রতিবাদ করতো, তাহলে হয়তো এরকমটা হতো না। বাড়িতে যাওয়ার পর ওইখানে হয়তো বা 10 দিন ছিলাম। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে শহরে চলে আসে। আমার স্বামীও অনেক কষ্ট পেয়েছিল, তারও তো আশা ছিল যে এত বছর পর সন্তানের মুখ দেখবে। কাউকে আর কিছু না বলে আমাকে নিয়ে শহরে চলে আসে। এখন আমরা শহরেই থাকি। আমিও আমার শাশুড়ির সাথে স্বাভাবিকভাবেই কথা বলি। এখন দোষ দিয়েই বা কী হবে, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে। এখন আমি আমার স্বামীর সাথে শহরের বাসাতেই থাকি। জানি না আর কবে মা হব। সবাই দোয়া করবেন আমার জন্য।